প্রত্যেকের কাছে। হ্যাঁ আমাকে একটুখানি বলো তো যে তোমাদের কোন কোন টপিক, মানে তোমাদের ব্যাচটা কিভাবে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। কি কি তোমাদের টপিক পড়ানো হয়েছে, মানে কমপ্লিট হয়ে গেছে, আমি হোক বা অন্য কোনো স্যার ম্যাডাম যেই হোক। আমাকে এটা একটু স্যার, বলো তো। ফিজিওগ্রাফি হচ্ছে টা কমপ্লিট হয়েছে, আর এই আপনি এই হচ্ছে ক্লাইমেটটা করাচ্ছেন। আচ্ছা, ফিজিওগ্রাফি কমপ্লিট হয়েছে, আমি এখানে ক্লাইমেটটা করাচ্ছি, মানে পুরোপুরি কমপ্লিট হয়েছে অনলি ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। মানে মানে নদীটাও আছে, ঠিক আছে, আচ্ছা, ফিজিওগ্রাফি হয়েছে, ড্রেনেজ হয়েছে, ড্রেনেজ আছে, এই দুটোই। এই দুটো কমপ্লিট হয়েছে। আচ্ছা, ক্লাইমেটটা আমি করাচ্ছিলাম। হুম, আচ্ছা, আর কিছু হয়নি, রাইট? না, আপনি এর পরে বলেছিলেন, আগের দিন বলেছিলেন সয়েল করাবেন এরপর। একদম, আমি আমি এক্স্যাক্টলি এটাই বলছি। আমি তোমাদের মোটামুটি ক্লাইমেটের একটা দিন একটু বাদ রাখছি, এই কারণে ক্লাইমেট যতটা হয়েছে তোমরা একটুখানি তোমাদের কাছে যা মেটেরিয়াল আছে তা থেকে গো থ্রু করো। ইনফ্যাক্ট আমার কাছেও আমার যে পিপিটি থেকে আমি পড়াই ওটা একটুখানি ক্র্যাশ করে গেছে, যে কারণে আমি পিপিটিটা আজকে তোমাদের সামনে প্রেজেন্টও করতে পারবো না। আর মৌসুমী বায়ু বা ওই বাকি অংশটুকুর জন্য আমার একটুখানি পিপিটিটা দরকার, কারণ বিভিন্ন ম্যাপ সেখানে অ্যাড করা আছে, ওটাতে হ্যাঁ, প্রবলেম। এই কারণে আমি আচ্ছা, আজকে সয়েলটা শুরু করছি, ঠিক আছে? হয়তো একদিনে সয়েলটা হবে না, সয়েলের জন্য আমাদের দুটো ক্লাস লাগবে। এবং আমি এই বিষয়টা পুরোপুরি মাথায় রাখছি, তোমাদের যে ক্লাসটা আমি নিই এটা তো আমি কন্টিনিউ করব, ফিজিওগ্রাফি এবং ড্রেনেজ ছাড়া আমাদের বাকিটা হবে নিজে নিজের মতো করে, ব্যাপারটাকে আমি করব। তোমাদেরকে আজকের ক্লাসে আমি আরেকটা বিষয় বলবো, যে তোমরা প্রত্যেকে পেন পেপার নিয়ে বসো তো। হ্যাঁ স্যার। একদম, এটা আমার সাথে সাথে আমিও এখানে লিখবো প্রয়োজন মতো, তোমরাও একটু একটু ব্যাপারগুলোকে কিন্তু নোট ডাউন করবে। কারণ একটা বিষয় হচ্ছে, ধরো এই জিনিসপত্রগুলো শুধুমাত্রই যদি আমরা পেয়ে যাই না, তাহলে আমাদের এই পড়ার সাথে শোনার মানে কানেকশনটা ঠিক তৈরি হবে না। যে স্যার শুধুমাত্র দেখে কিছু বলছেন, স্যারের কথাটা যতক্ষণ না তোমরা তোমাদের মাইন্ডকে বিজি করতে পারছো, এটা একটা প্রবলেমেটিক জায়গা আমি বিগত বছরগুলোতে ফেস করেছি। সেই কারণে আজকে তোমাদের সাজেশন আমি দিচ্ছি। তোমাদের সাথে এই তো ক্লাস শুরু হয়েছে, 2-3 দিন ক্লাস হয়েছে, তোমরা এটা করো। আজকে আমরা একদম শুরু করবো আজকে আমাদের সয়েল অফ ইন্ডিয়া। ওকে, সো সয়েল অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যে পড়াশোনাটা করব, সেটার ক্ষেত্রে তোমরা মূলত দুটো টাইপ পাবে। দুটো টাইপ ইন দা সেন্স, আমরা সয়েল অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা পড়বো, একটা হচ্ছে বেসিক ডিসকাশন, অর্থাৎ মৃত্তিকার কিছু বেসিক কম্পোনেন্ট থাকে, মৃত্তিকা কাকে বলে এই জাতীয় আলোচনা। আর একটা হচ্ছে সয়েলস অফ ইন্ডিয়া। এই যে অংশটা সয়েলস অফ ইন্ডিয়া, এটা আমরা পরবর্তী দিনে করব, কারণ আজকে করলে বুঝতে পারবেন। এই জায়গাটাতে আমরা কি করব, এই সয়েলস অফ ইন্ডিয়া এই জায়গাটাতে মেনলি আমরা পড়বো ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, যে ভারতবর্ষের মৃত্তিকাকে আমরা তো বিভিন্ন এতে ভাগ করতে পারি, বিভিন্ন ভাগে ভাগ করতে পারি তাদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী। এবং এটা আমি বলছি না, এই যে শ্রেণী বিভাজনটা এটা করে দিচ্ছে ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এর উপর ভিত্তি করে যে 8টা ভাগে সয়েলকে ভাগ করা যায় ভারতবর্ষে, আমরা সেগুলো পড়বো। তার আন্ডারে ডিস্ট্রিবিউশন আমরা আলোচনা করব, এবং তার সাথে সাথে প্রত্যেকটা সয়েলের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার, সেই ক্যারেক্টারিস্টিক ফিচার গুলো সম্পর্কে আমরা আলোচনা করব, তাতে কি কি ফসল উৎপাদন হয় ইত্যাদি ইত্যাদি। তো আমি তোমাদেরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলবো যে একটা পেজ অ্যান্ড পেন নাও, নিয়ে কমপ্লিটলি তাতে হেডিং করো সয়েলস ইটস বেসিক কনসেপ্ট। জাস্ট এটা হেডিং করো, তারপর আমরা একদম আজকের আলোচনা শুরু করব। সয়েল অ্যান্ড ইটস বেসিক কনসেপ্ট, এটা তোমরা শুরু করো। আমি এখানেও লিখে নিচ্ছি। ফার্স্ট আমরা আলোচনা করব ডেফিনেশন। না, আমি ডেফিনেশন তোমাদের লিখতে ডেফিনেটলি বলবো না, আমরা বিষয়গুলো শুধু একে একে আলোচনা করে যাব, তোমরা ঠিক এই স্ট্রাকচারে বিষয়টা পড়বে। তার আগে বলো তো ভাই, তোমরা কোনো টেক্সট বই ব্যবহার করো? কোনো টেক্সট বই কি তোমরা ব্যবহার করছো কেউ? এর মাজিদ হোসেনের যেটা আছে ওটা আছে, মানে ওটা ইউজ করি মাঝে মাঝে। আচ্ছা, মাঝে মাঝে ইউজ করো। আর পুরো সময়ের জন্য কোনটা ইউজ করা হয়? স্যার ওই বাকি এখান থেকে যে নোটস গুলো দিয়েছে হ্যাঁ এমিনেন্স হ্যাঁ, থেকে, আচ্ছা। ওগুলো ওগুলো ইউজ করি। আর যে জিনিসগুলো মানে পাই না সেটা একটু ইউটিউব দেখি বা ওই বই থেকে, মানে সবসময় বইটা খোলা হয় না, যে জিনিসগুলো
অসুবিধা হয় সেই জিনিসগুলোর জন্য। আচ্ছা, আমি তোমাদেরকে বলবো যে কোনো একটা বই, যার কাছে যা বই আছে প্রত্যেকটা বই ভালো, এ নিয়ে কোনো ব্যাপার নেই। তোমরা যে কোনো একটা বই ব্যবহার করতে পারো, এটাতে তোমাদেরই সুবিধা। আদারওয়াইজ কি হয়, আদারওয়াইজ ধরো এই নোটস হোক বা সবকিছু ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, আমি যেটা এখানে লিখিয়ে দিচ্ছি কিছু কিছু বিষয় সব ঠিক আছে, বাট একটা বই থাকলে যে স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচারের উপর বেস করে পড়া যায়। তবে আমি এখানে তোমাদেরকে একটা অ্যাসিওর করছি, আমি যে যে টপিক গুলো পড়াবো, আমি বোধহয় তোমাদের শুধু ক্লাইমেটটাই পড়িয়েছি কিছুটা, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ ওইখানে তো লেখানোর মতো খুব একটা জায়গা নেই। আমি তোমাদের আজকের থেকে যেটা বলছি, অ্যাকচুয়ালি সয়েল থেকে তোমাদের খাতা এই কারণে ব্যবহার করতে বলছি, প্রথমে যেভাবে আমি স্ট্রাকচারাইজ করে দিচ্ছি সেইভাবে তোমরা গো থ্রু করো। সো প্রথমে আমরা ডেফিনেশন করবো সয়েলের। বেসিক্যালি সয়েল কি, দেখো সয়েল যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের যে আর্থ ক্রাস্ট আছে, সেই আর্থ ক্রাস্টের ওপর থাকা একটা অংশ, আর্থ ক্রাস্টের ওপর অবস্থিত একটা বায়োলজিক্যাল মেটেরিয়াল, আমরা এটাকে বলতে পারি। ইট ইজ নান আদার দেন আ বায়োলজিক্যাল মেটেরিয়াল, যেখানে বিভিন্ন বায়োটিক এলিমেন্ট এবং অ্যাবায়োটিক এলিমেন্টের একটা কম্পোজিশন আছে, যেটা আমাদের পৃথিবীর যে আর্থ ক্রাস্ট আছে এই আর্থ ক্রাস্টের ওপর একটা পর্দা বা ভেলের মতো অবস্থান করছে। এই পর্দা বা ভেলের মতো অবস্থান করার অংশটাকে আমরা সয়েল বলছি। এবং এই যে সয়েল, এটার আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইট সাপোর্টস লাইফ লিভিং এন্টিটিস, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠে যে প্রাণের সঞ্চার আমরা দেখতে পাই, সেই প্রাণের সঞ্চার ঘটানোর জন্য এটা উপযুক্ত। বেসিক্যালি সয়েল আসছে কোথা থেকে? এই সয়েলের উৎপত্তি যদি আমরা দেখি, তাহলে দেখবো যে একটা বিশেষ প্রক্রিয়ার কথা এখানে বলা হয়, দ্যাট ইজ ওয়েদারিং বা আবহবিকার। মূলত এই আবহবিকার পদ্ধতিতে কি হয়, আবহবিকার পদ্ধতিতে দেখা যায় আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা কোনো বড় আকৃতির শিলাখণ্ড ভেঙে ছোট ছোট কণ্ডে পরিণত হলো, কোনো বড় আকৃতির শিলাখণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এবার চূর্ণ বিচূর্ণিত হয়ে তোমরা বলো, ধরো কোনো একটা পার্টিকুলার জায়গাতে শিলাখণ্ড ভাঙলো, সে তো ওই জায়গাতেই পড়ে থাকবে, কিছুটা তার ওই স্থান থেকে অবশ্যই ইরোশন হয়ে যায়, মানে বিভিন্ন উপাদান যেমন নদী হতে পারে, বায়ু হতে পারে, তাদের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, বাকিটা কিন্তু ওই জায়গাতে পড়ে থাকে। এবং দীর্ঘদিন ধরে আবহ বিকৃত হতে থাকলে কি হবে, দীর্ঘদিন ধরে আবহ বিকৃত হতে থাকলে সেই পদার্থগুলো একটা অসংগঠিত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা হিসাবে অবস্থান করে। কেমন জিনিসটা হয়, ধরো বাজার থেকে বিট লবণ পাওয়া যায় না, বিট লবণের একটা মানে চাই বা পাথর যেটাকে বলে, পাথরের মতো দেখতে, সেটা কিনে নিয়ে আসবে। অ্যান্ড সেটা কিনে নিয়ে আসার পর তোমরা কি করলে, সেটা কিনে নিয়ে আসার পর মিক্সার গ্রাইন্ডারে সেটাকে একদম প্রথমে অল্প মিহি করলে, 2 বা 3 দিয়ে চালালে অল্প মিহি হলো, ছোট ছোট কচা বা কণা তাদের রয়ে গেল, সেটা দেখলে একরকম। তারপর আবার সেটাকে একদম ফাইন গ্রেন করলে, অনেকক্ষণ ধরে গ্রাইন্ড করলে, তাহলে একেবারে ধুলোর মতো ডাস্ট হয়ে যাবে। এই কথাটার থেকে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে যখন সয়েলের ফর্মেশন হয় এই আবহবিকার পদ্ধতির মাধ্যমে, তখন প্রাথমিক অবস্থায় কি হয়, প্রাথমিক অবস্থায় ওই ছোট ছোট কণাতে পরিণত হয়, এবং তার পরবর্তীতে যত সময় যেতে থাকে, আবহবিকার যত বাড়তে থাকে, তত ওই জায়গাতে তার মধ্যে আরো মসৃণতা বা আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা উপস্থিত হয়, এবং এই কণা ওই পার্টিকুলার অংশে যেখানে শিলা ছিল মোটামুটি সেই জায়গাতেই আমরা ছড়িয়ে থাকতে দেখি। এবং প্রাথমিক অবস্থাতে কিন্তু তাকে আমরা মাটি বলি না, প্রাথমিক অবস্থাতে তাকে কি বলা হয়, প্রাথমিক অবস্থাতে তাকে বলা হয় রেগোলিথ। এই শব্দটা খাতায় লেখা থাক, রেগোলিথ। তাহলে কি, রেগোলিথ হচ্ছে আবহবিকারের ফলে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তৈরি হয় বা আনকনসলিডেটেড মেটেরিয়াল তৈরি হয়, তাকে বলা হয় রেগোলিথ। মানে মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায় হচ্ছে রেগোলিথ, এবং রেগোলিথের পরবর্তী সময়তে সেটা আরো যখন ছোট ছোট পার্টে পরিণত হয়, তখন তাকে আমরা সয়েল বলি। মূলত এটাকে আমরা বলতে পারি যে সয়েল একটা ওয়েদার্ড লেয়ার, আপার ওয়েদার্ড লেয়ার, যেটা কার ওপর থাকে বলো, আপার ওয়েদার লেয়ার তাহলে কার ওপর থাকছে, কাকে কভার করছে, লিথোস্ফিয়ারকে। তাহলে লিথোস্ফিয়ারকে কভার করছে যে উপকরণ, যেটা লাইফকে সাপোর্ট করতে পারে, এরকম উপকরণ, তাকেই আমরা বলে থাকি সয়েল। দ্যাটস অল, আর এখানে কিচ্ছু বলার নেই। এবার এই যে আমি সয়েলের উৎপত্তির কথা বললাম, যে সয়েলের উৎপত্তি নিয়ে কিভাবে হচ্ছে, আবহবিকার হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি বিষয়, এটা আমরা জানতে পারছি কোথা থেকে, মূলত এই যে বিষয়টা
সয়েলের উৎপত্তি সংক্রান্ত আলোচনা ভূগোলের যে শাখাতে হয় তাকে বলা হয় পেডোলজি। খুব ভালো করে মনে রাখবে তাহলে পেডোলজি এই সাবজেক্টটার প্রধান উদ্দেশ্য কি? এই সাবজেক্টটার প্রধান উদ্দেশ্য হচ্ছে কোনো জায়গায় যে মাটি উৎপত্তি হচ্ছে, অর্থাৎ শিলা থেকে আবহবিকারের ফলে যে মাটির উৎপত্তি হচ্ছে, সেই উৎপত্তি কিভাবে হচ্ছে, তার ক্যারেক্টারিস্টিক্স কি, কোন কোন উপাদান তার সাথে যুক্ত, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে উল্লেখ করা পেডোলজি। পেডোলজি শব্দটা যদি আমরা একটুখানি ভাঙি তাহলে এই পেডোলজি শব্দটা আসছে হচ্ছে পেড থেকে, যার অর্থ হচ্ছে সয়েল কম্পোনেন্ট, এবং লজি মানে হচ্ছে সায়েন্টিফিক ডিসকাশন, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে আমরা তার উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা করছি, তাই জন্য। এবং এর সাথে আরেকটা শব্দ আমরা শিখবো, আরেকটা কথা আমরা এখানে লিখবো, দ্যাট ইজ ইডাফোলজি। পেডোলজির সাথে সাথে আমরা লিখবো ইডাফোলজি। কেন এটা আমি বলছি? তার কারণ হচ্ছে দেখো, এই পেডোলজিতে যেমন আমরা শুধুমাত্র মৃত্তিকার উৎপত্তি বা মৃত্তিকার উৎস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি, ইডাফোলজিতে ধরো আমি কি বললাম যে এটা লাইভ সাপোর্ট করতে পারে। এবার প্রত্যেকটা মাটিযুক্ত অঞ্চলে, যে মাটি থাকুক না কেন, সেই মাটিযুক্ত অঞ্চলে কিছু নির্দিষ্ট টাইপের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। প্রত্যেক মাটিতে সব স্বাভাবিক উদ্ভিদ জন্মায় না, অর্থাৎ আমি বলতে চাইছি যেটা তোমরা লবণাম্য উদ্ভিদ গঠনের জন্য যেমন মাটি দরকার, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বা বিভিন্ন নদীর উপকূলবর্তী অঞ্চলে, মানে কোস্টাল রিজিয়ন গুলোতে, মোহনা অঞ্চলে যে ধরনের মাটি দেখা যায় লবণতা যুক্ত, সেই মাটিতে আমরা নারকেল জাতীয় গাছ দেখতে পাই। কিন্তু আমরা আবার এই নারকেল জাতীয় গাছ যে মাটি পার্বত্য অঞ্চলে তৈরি হয়েছে, যে মাটি পার্বত্য অঞ্চলে অবস্থান করছে, সেই মাটিতে দেখতে পাবো না। অর্থাৎ কোনো একটা মাটির সাথে সেই অঞ্চলের যে লাইফ ফর্মিং কম্পোনেন্ট, যেগুলো জীবন হিসাবে থাকবে, প্রাণী বা উদ্ভিদ যারা থাকবে, তাদের একটা আন্তঃসম্পর্ক আছে। একটা নির্দিষ্ট প্রকার মাটিতেই তাদেরকে কিন্তু দেখা যায়, বিশেষত উদ্ভিদের কথাই যদি আমরা বলি। এই যে আলোচনা, তাহলে কোন মাটিতে কাদের দেখা যাবে এবং কেন দেখা যাবে, এই সংক্রান্ত যে আলোচনা, তাকে আমরা বলে থাকি ইডাফোলজি। সেই সংক্রান্ত আলোচনাকে আমরা বলে থাকি ইডাফোলজি। এবার পেডোলজি হলো, ইডাফোলজি হলো। পেডোলজির মধ্যে আমরা যখন এবার এন্ট্রি নেবো যে পেডোলজিতে কোন কোন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, পেডোলজি কোন কোন বিষয়ের সাথে যুক্ত, সেটা যখন আমরা দেখব, সেখানে আমরা আলোচনা করব আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের, যার নাম হচ্ছে পেডোজেনেসিস। পেডোজেনেসিস প্রত্যেকটা হ্যান্ড রিডের নোট কিন্তু তোমরা করো ভাই, হ্যাঁ। পেডোজেনেসিস অর্থাৎ জেনেসিস মানে উৎপত্তি। এই যে মাটির উৎপত্তির কথা আমি বললাম, যে মাটির উৎপত্তি হচ্ছে, তার নির্দিষ্ট কিছু পদ্ধতি থাকবে এবং নির্দিষ্ট কিছু নিয়ন্ত্রণকারী শক্তি থাকবে, কিছু ফ্যাক্টরস থাকবে, এবং তার সেই পদ্ধতির কথা উল্লেখ থাকবে। সেই বিষয়কে, সেই সংক্রান্ত আলোচনাকে বলা হয় পেডোজেনেসিস। অর্থাৎ পেডোজেনেসিস ইজ দ্য ন্যাচুরাল প্রসেস অফ সয়েল ফরমেশন। এবং এর মধ্যে আমরা মূলত কি কি পদ্ধতি পাই? এর মধ্যে আমরা বেসিক যে পদ্ধতি পাবো, অলরেডি আমি আগে একটা কথা বলেছি, ওয়েদারিং বা আবহবিকার। এটা হচ্ছে ইনিশিয়েশন স্টেজ, অর্থাৎ মৃত্তিকা তৈরির প্রধান পদ্ধতি হিসাবে পরিচিত। এইরকম আরো কিছু পদ্ধতি আছে, আমরা সেই পদ্ধতিগুলো নিয়েও আলোচনা করব। এবার পড়ব যে কোনো একটা জায়গাতে মৃত্তিকার যে উৎপত্তি হয়, কোনো একটা জায়গায় যখন মৃত্তিকার উৎপত্তি লাভ হয়, সেই মৃত্তিকার উৎপত্তি লাভের জন্য প্রধান কন্ট্রোলিং ফ্যাক্টর গুলো কি কি, বা নিয়ন্ত্রণকারী শক্তিগুলো কি কি। প্রধানত আমরা যদি বলি কন্ট্রোলিং ফ্যাক্টর অফ সয়েল, কোনো একটা জায়গাতে সে মৃত্তিকা তৈরি হবে, কোন কোন উপাদান সেটাকে নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা উল্লেখ করব, যে ফরমেশন অফ সয়েল, সয়েল ইজ দ্য ফাংশন অফ সিএল ও আর পি টি। এই ফর্মুলাটা মনে রাখবে সয়েলের কন্ট্রোলিং ফ্যাক্টর হিসেবে, যে সয়েল ইজ দ্য ফাংশন অফ সিএল ও আর পিটি। তাহলে এস ফর সয়েল। এবার আমরা প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা আলাদা ভাবে এখানে উল্লেখ করব। প্রথমে কি আছে? সিএল মানে হচ্ছে ক্লাইমেট, অর্থাৎ কোনো জায়গাতে কি ধরনের জলবায়ু অবস্থান করছে তার উপর ভিত্তি করে মৃত্তিকা নির্ধারণ করে। ধরো কোনো জায়গাতে যদি আমরা দেখি যে উষ্ণতা এবং ক্লাইমেটের মধ্যে দুটো স্পেসিফিক কম্পোনেন্টের কথা যদি আমি উল্লেখ করি, একটা হচ্ছে টেম্পারেচার এবং আর একটা হচ্ছে
রেনফল বা হিউমিডিটি আমরা বলতে পারি। রেনফল মূলত এই দুটো কম্পোনেন্টের কথা মাথায় রাখতে হবে। সো কোনো জায়গাতে যদি আমরা দেখি যে টেম্পারেচারের পরিমাণ বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণ কম, তাহলে সেই জায়গাতে যে ধরনের মাটি তৈরি হবে, কোনো জায়গাতে যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় বা উষ্ণতার পরিমাণ কম হয় বা এইরকম ভাবে চেঞ্জেস থাকে কিছু, বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণও বেশি আবার উষ্ণতার পরিমাণও বেশি, এইরকম কিছু চেঞ্জেস থাকে, সেই জায়গায় মৃত্তিকা সম্পূর্ণ আলাদাভাবে তৈরি হবে। আমি এক্সাম্পল দেবো তোমাদের। ধরো আমরা যদি এই ক্লাইমেটের কথা বলছি, পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, পার্বত্য অঞ্চলের মৃত্তিকাতে আমরা কি দেখতে পাচ্ছি, যদি হিমালয়ের পশ্চিম দিকের কথা বলি, রেনফলের পরিমাণ তুলনামূলক কম এবং টেম্পারেচারের পরিমাণও তুলনামূলক কম। ফলে ওই জায়গার মাটিতে আমরা দেখতে পাবো যে মাটি তৈরি হয় তাতে বিভিন্ন ধরনের যে জৈব উপাদান তাদের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ জৈব পদার্থ সমৃদ্ধ থাকে। কারণ যেহেতু উষ্ণতার পরিমাণ কম, উষ্ণতা কম হওয়ার কারণে জৈব পদার্থ যা থাকে মাটিতে কিভাবে আসে সেটা আগে জানতে হবে। যে ধরো যে গাছপালা আছে তাদের ডালপালা, পচে যাওয়া গাছের শেকড় ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু বিশ্লিষ্ট হয় না, তাদের বিশ্লেষণ দেখা যায় না, ফলে ওই জৈব পদার্থ মাটিতে থেকে যায়, ফলে জৈব পদার্থের পরিমাণ মাটিতে বেশি হয়। অন্যদিকে যদি আমি মরু অঞ্চলের কথা বলি, মরু অঞ্চলেতে আমরা যদি দেখি যে টেম্পারেচারের পরিমাণ অত্যন্ত বেশি আর রেনফলের পরিমাণ অত্যন্ত কম, ফলে এই জায়গাতে আমরা একদম সহজ কথায় যেটাকে বালি মাটি বলা হয়, বালুকা সমৃদ্ধ মাটি, সেটা তৈরি হয়। কেন এটা হয়? কারণ আমি তোমাদেরকে এক্ষুনি এই 2 মিনিট আগেই বললাম একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি কি, একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে কি ব্যাপার হলো, এটা চেঞ্জ হয়ে গেল কি করে আবার? 1 মিনিট ভাই, এটা নতুন ভাবে আমি ব্যবহার করছি তো। এনিওয়েজ, একটা গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা বললাম, আবহবিকার। সো দেখো এই যে আবহবিকার, তাহলে আবহবিকার কি করে হয়? আবহবিকার আবহাওয়ার উপাদান দ্বারা হয় এবং আবহাওয়ার উপাদানগুলো মূলত কি কি? উষ্ণতা এবং বৃষ্টিপাত। আমি দুটো উপাদানের কথা যদি ধরি যারা মেন রোল প্লে করে, তাহলে স্বাভাবিকভাবে মরু অঞ্চলের ক্ষেত্রে দেখা যায় মরু অঞ্চলেতে উষ্ণতার পরিমাণ বেশি এবং বৃষ্টিপাত তুলনামূলক এই জায়গাতে কম হয়। ফলস্বরূপ এখানে আমরা কি দেখতে পাবো? ফলস্বরূপ এখানে আমরা দেখতে পাবো যে আবহবিকার ব্যাপক পরিমাণে হচ্ছে এবং যে আবহবিকার এই বালি জাতীয় মাটি তার জন্ম দিচ্ছে। কেন বালি জাতীয় মাটির জন্ম দিচ্ছে বলতো? এই জায়গাতে যে শিলাখণ্ড আছে তাদের উষ্ণতার প্রভাবে তো ব্যাপক পরিমাণে আবহবিকার হচ্ছে, ফলে এই জায়গাতে বালি মাটির জন্ম দিচ্ছে। আবার আমরা এটাও দেখতে পেতে পারি যে আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে উষ্ণতার পরিমাণ কত? আমি যদি সমতল ভূমির কথা বলি, সমতলে মোটামুটি উষ্ণতা এবং আর্দ্রতা মানে বৃষ্টিপাত দুটোই মাঝারি, ফলে এই জায়গাতে আবার পার্শ্ববর্তী অঞ্চল থেকে ধুয়ে আসা পলি মৃত্তিকা দেখতে পাই। ফলে কোনো জায়গাতে ক্লাইমেটের চরিত্র কেমন সেটা কিন্তু মৃত্তিকার গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ন্ত্রণ করে। তবে শুধু ক্লাইমেট না, আমরা আরো ফাংশনস গুলো দেখবো, তবে কমপ্লিটলি বুঝতে পারবো। আমাদের ক্লাইমেট হলো, এরপর হচ্ছে অর্গানিক মেটেরিয়াল বা ম্যাটার। এবার এই অর্গানিক ম্যাটার মানে কিন্তু এখানে আমরা দুটো বিষয়ের কথাই বলবো, বোথ ফ্লোরা মানে উদ্ভিদ প্লাস ফোনা মানে প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী দুটোর কথাই আমরা উল্লেখ করবো। সো ফ্লোরা এবং ফোনা এরা কিভাবে ইম্প্যাক্ট করে? ধরো কোনো জায়গাতে যদি আমরা লক্ষ্য করি যে মাটিতে জৈব উপাদান মানে গাছপালা বেশি আছে এবং বিভিন্ন ধরনের যে প্রাণী, ছোটখাটো প্রাণী তাদের বসতি ভালো আছে, তাহলে সেই মাটি তুলনামূলক উর্বর হয়, রাদার দেন এই যে বালি মাটি বা মরু মাটি, যেখানে আমরা কিন্তু খুব একটা বেশি জৈব পদার্থের সমন্বয় পাই না। এখন যদি এই রকম একটা স্থান যেখানে জৈব পদার্থ মানে গাছপালা ভালো আছে, প্রাণীরা থাকে এবং এটা যদি কম উষ্ণতা যুক্ত হয় তাহলে তো কথাই নেই, তাহলে সেই মাটিতে জৈব পদার্থের পরিমাণ অনেকটা বেশি হবে, সেই অংশে জৈব পদার্থের পরিমাণ যথেষ্ট বেশি হবে। যদি না হয় তাহলে দেখা যাবে যে সেই অংশে জৈব পদার্থের পরিমাণ কম হচ্ছে, যেটাকে আমরা আবার কি বলে থাকি, যেটাকে আমরা হিউমাস বলে জানি। এছাড়া ধরো এমন পরিস্থিতিও তৈরি হতে পারে যে সেই জায়গাতে আমার উষ্ণতা খুব বেশি নেই এবং তার সাথে সাথে বৃষ্টিপাতের প্রাবল্য প্রচুর, অর্থাৎ আমরা নর্থ ইস্টার্ন হিল রিজনের কথা যদি বলি, মেঘালয় অঞ্চলের কথা যদি বলি, তাহলে সেই অঞ্চলের মাটিতেও কিন্তু মোটামুটি জৈব পদার্থের সমন্বয় আমরা পাবো, কারণ সেই জায়গাতে বিভিন্ন গাছের অংশ মানে যেগুলো বৃক্ষ হতে পারে বা ছোটখাটো গাছ হতে পারে, অর্থাৎ ফ্লোরা,
এদের অংশ থাকে, এবং বিভিন্ন ধরনের যে প্রাণী যারা মাটিতে বসবাস করে, কেঁচো, ইঁদুর, ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পিঁপড়ে, বিভিন্ন সরীসৃপ প্রাণী, তাদের অবস্থান কিন্তু এই জায়গাতে দেখা যায়। ঠিক, তাহলে এই দুটো পয়েন্ট আশা করছি বোঝা গেল। এর পরবর্তীতে আমরা যে পয়েন্টের কথা বলবো, তাহলে আমাদের দুটো অংশ হলো, সিএল হলো, ও হলো, এবার হচ্ছে আর। স্যার হ্যাঁ বল। বলছি হিউমাসটা স্যার কি বললেন স্যার? হিউমাসটা হিউমাস হচ্ছে, মানে হিউমাসের সায়েন্টিফিক সংজ্ঞা যদি দেখা যায়, এটা হচ্ছে বিভিন্ন জৈব পদার্থ সমন্বিত একটা মন্ড বলা যায়। মানে মাটির ক্ষেত্রে কি হয়, মাটির ক্ষেত্রে ধরো বিভিন্ন ধরনের যে জৈব উপাদানগুলো, একটা গাছ আছে, এবার গাছের ধরো পাতা পড়ছে, ঠিক আছে, বা গাছের ডাল পড়ছে, এবার দীর্ঘকাল সময় ধরে সেগুলো নিজেদের মধ্যে বিশ্লিষ্ট হয়ে আরো বিভিন্ন রকম জৈব উপাদান, ছোট ছোট প্রাণীদের দেহাবশেষ, তারপর যে প্রাণীরা থাকে দেহাবশেষ না হলেও তাদের ধরো মলমূত্র, এই জাতীয় যে উপাদানগুলো, সেগুলো তো জৈব অংশ, সেগুলো তৈরি হয়ে একটা মন্ড তৈরি হয় মাটির মধ্যে, ঠিক আছে, একটা অসংঘবদ্ধ মন্ড তৈরি হয়। মন্ড মানে এ চাঙ্ক অফ কম্পোনেন্ট বলা যেতে পারে ইংরেজিতে, সেটাকে আমরা হিউমাস বলি, ঠিক আছে। হ্যাঁ স্যার, মানে হিউমাস যত বেশি হবে সেই মাটি তত উর্বর বেশি হবে তাহলে। একদম একদম, হিউমাসের পরিমাণ বেশি মানে সেই মাটিতে উর্বরতার চান্স বেশি। এবং অবশ্যই সেখানে দেখতে হবে যে ওই মাটিতে শুধুমাত্র যে হিউমাস হলেই উর্বর হবে এমনটা নয়, মৃত্তিকার আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, আমি আস্তে আস্তে আসবো। সবগুলো যদি ঠিকঠাক ভাবে থাকে, তবে সেই মাটিকে আমরা উর্বর মাটি হিসাবে বলতে পারি, ঠিক আছে। হিউমাস মৃত্তিকার রংটা কেমন হবে তাহলে? যত তোমার বায়োটিক এলিমেন্ট বাড়বে, মৃত্তিকা কালচে ধরনের রং হবে, মানে ওই ডার্ক অ্যাশ থেকে কালচে, মানে বলা যেতে পারে যেমন কয়লা, পোড়া কয়লার রং হয়, তেমন ধরনের হবে, যত বেশি পরিমাণ জৈব পদার্থের পরিমাণ বাড়বে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, এবার তাহলে আমরা যেটা করলাম, সিএল ও হলো আর। আর মানে হচ্ছে রিলিফ ফিচার, অর্থাৎ কোন জায়গার ভূপ্রকৃতিগত চরিত্র কেমন, এটা কিভাবে নিয়ন্ত্রণ করে। মূলত রিলিফ ফিচারের মাধ্যমে মৃত্তিকার গঠনের ক্ষেত্রে আমরা দেখব মৃত্তিকার গভীরতা নির্ভর করে। এবং মৃত্তিকার গভীরতা মানে কি, মৃত্তিকার গভীরতা মানে হচ্ছে, ধরো আমি দুটো জায়গা এখানে দেখাচ্ছি, এই হচ্ছে একটা পার্বত্য অঞ্চল, মানে পার্বত্য অঞ্চল শুধু না, মানে ঢালযুক্ত অঞ্চল, এরকম একটা জায়গা। এবার এই যে অঞ্চলটা ভালো করে লক্ষ্য করো, এই অঞ্চলের মধ্যে তোমরা এই যে ঢালযুক্ত অঞ্চল, এই জায়গাতে ধরো মৃত্তিকার গঠন শুরু হলো, মৃত্তিকার গঠন শুরু হলেও যেহেতু ঢাল আছে, ফলে এই জায়গায় মৃত্তিকা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারবে না, অর্থাৎ মৃত্তিকার যে গঠন হবে সেটা খুব বেশি স্থায়ী হবে না। মোটামুটি এই জায়গা পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি, এই জায়গাতে মৃত্তিকার যে প্রোফাইল হয়, আমি প্রোফাইলের কনসেপ্টে পরে আসছি, মৃত্তিকার যে গঠন হবে সেই গঠনটা কিন্তু খুব বেশি ইনডেপথ হবে না, কারণ মাটির প্রপার গঠন হতে গেলে মাটির উঁচু অংশ থেকে, মানে একদম যে জায়গাতে গাছপালা আছে, যে জায়গাতে আমরা মানুষজনকে দেখতে পাই, সেটা হচ্ছে মাটির একদম টপ মোস্ট লেয়ার, এই জায়গাটা। এখান থেকে আমরা যত গভীরে যাব, মৃত্তিকার অনেকগুলো স্তর থাকে, এইরকম ভাবে মৃত্তিকার অনেকগুলো স্তর থাকে, এবং একদম শেষে যে স্তরটা থাকে তাকে বলা হয় পেরেন্ট মেটেরিয়াল। এই যে পেরেন্ট মেটেরিয়ালের কথা বলা হচ্ছে, এই পেরেন্ট মেটেরিয়াল অংশ পর্যন্ত যদি মৃত্তিকার স্তর আমরা দেখি, তাহলে এই এক একটা অংশকে বলা হয় মৃত্তিকার পরিরেখ, মানে পুরো ব্যাপারটাকে, এবং এই অংশগুলো এ স্তর, বি স্তর, ও স্তর, এগুলো হচ্ছে স্তর। এবার আমি যেটা বলতে চাইছি, এই যে স্তরায়নটা, এটা ঢালুযুক্ত অংশে হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে, ধরো আমি তোমাদের কি শেখালাম, যে কোনো একটা অংশে যখন মৃত্তিকা তৈরি হবে, কোনো একটা পার্টিকুলার অংশের কথা যদি আমরা বলি, এই যে অংশটা, এর ওপর একটা চাদর হিসাবে মৃত্তিকার জমা হতে থাকবে, আবহ বিকার হবে, বা বিভিন্ন জায়গা থেকে উপাদান এসে সঞ্চিত হবে, খনিজ উপাদান, টুকরো টুকরো শিলাস্তর, সেগুলো আরো বিশ্লিষ্ট হয়ে গিয়ে একটা মৃত্তিকার অংশ তৈরি করে। এবার চিন্তা করে দেখো, যে কোনো ক্ষয়কারী শক্তি, অর্থাৎ এই যে চাদরটা সঞ্চিত হবে ভালো করে, কোনো ক্ষয়কারী শক্তির দ্বারা এটা ক্রমশ ট্রান্সফার হয়ে যাচ্ছে, এক স্থান থেকে অন্যত্র ধীরে ধীরে সরে যাচ্ছে। ফলে এই জায়গাটাতে, যেখানটা আমি এই হুভারিং করছি এখন, দেখো এই জায়গাটাতে কি আর ভালো ডেপথ মৃত্তিকা সঞ্চিত হবে যদি উপকরণগুলো এক স্থান থেকে অন্যত্র সঞ্চিত হয়? নিজেরা বলো না। এবার তার ফলে কি হচ্ছে, ফলে এখানে আমি এই যে সয়েলের পরিলেখ বা প্রোফাইলটা দেখাচ্ছি, এটা সঞ্চিত হবে না। তাহলে স্বাভাবিক ব্যাপার, কোথায় সঞ্চিত হবে স্যার? এই সঞ্চয়টা আমরা যত লো ল্যান্ড পাবো, ধরো এই যে জায়গাটা, আমি
এই জায়গাটার কথা বলছি, এটা দেখেই বুঝতে পারছো যে মোটামুটি সমতল ভূমি। ফলে এইরকম জায়গাতে আমাদের মৃত্তিকার পরিলেখ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। পার্বত্য অঞ্চলে আমরা পরবর্তী দিন ভারতের ভূগোল যখন পড়বো দেখবো, হয়তো মাউন্টেন মানে অঞ্চলের মাটি পড়াবো, দার্জিলিং পার্বত্য অঞ্চল বা আমাদের হিমালয়ান মাউন্টেন রিজিয়নের, সেখানে দেখবে একটা ক্যারেক্টারিস্টিক্স আমি তোমাদেরকে লেখাবো যে এই জায়গাতে মৃত্তিকার পরিলেখ কিন্তু পূর্ণাঙ্গ নয়। এবং এর কারণ কি? এর কারণ হচ্ছে মৃত্তিকার গভীরতা হয় না, তার কারণ হচ্ছে লেস টাইম। মৃত্তিকা পূর্ণাঙ্গ তৈরি হতে গেলে এই যে টাইম ফ্যাক্টর আমরা পড়লাম কি, ClORPT, এই যে টাইম ফ্যাক্টর, এই টাইম ফ্যাক্টরটাকে যথেষ্ট বেশি হতে হয়, দীর্ঘ হতে হয়। এবং মনে রাখবে দ্যাট মাস্ট বি ইন আনডিস্টার্বড কন্ডিশন, অর্থাৎ কোনো রকমের ডিস্টার্বড কন্ডিশন হলে হবে না, আনডিস্টার্বড কন্ডিশনে এটা হতে হবে। ফলে যদি আনডিস্টার্বড কন্ডিশনে এটা না হয় তাহলে কিন্তু এই অঞ্চলে মৃত্তিকার পরিলেখ ভালো গঠন হবে না। এবার এই আনডিস্টার্ব কন্ডিশনটা কেন তৈরি হচ্ছে? কারণ ভূমির ঢাল আছে। মূলত আমরা নদীর দ্বারা দেখতে পাই যে এইখানে ক্ষয় বেশি হয়, মাঝে মাঝে কোনো কারণে টেকটনিক অ্যাক্টিভিটিসের কারণে এই জায়গার মাটিতে ধস নামে, তার প্রভাবে মাটি তৈরিটা ঠিকঠাক হয় না। এটা হলো রিলিফ ফিচার, প্রথম কথা। দ্বিতীয় কথা, ধরো আমরা রিলিফ অঞ্চল যদি দেখি, আবার কি হয়, একটা অবনমিত অংশ, এরকম অবনমিত অংশ। এবার এই অবনমিত অংশ হলে কি হবে বলতো? এই অবনমিত অংশগুলোতে আমরা দেখব যে এই জায়গাতে জল দাঁড়িয়ে থাকে। ঠিক কথা, অবনমিত অংশগুলোতে প্রাকৃতিক ভাবে আমি বলছি মোটামুটি জল দাঁড়িয়ে থাকে, যাকে আমরা বেসিন এরিয়া বলি। তোমরা শুধুমাত্র ভারতের কথা চিন্তা করবে না, আমি স্বাভাবিক ভাবে বলছি, এটি ভূগোলের ভাষায় বেসিন এরিয়া বলা হয়। এবং কোনো অংশে যখন দীর্ঘকাল সময় ধরে জল দাঁড়িয়ে থাকে, সেই জায়গাতে মৃত্তিকার মধ্যে লবণের পরিমাণ বেড়ে যায়, সেই জায়গাতে মৃত্তিকার স্যালিনিটি বা লবণতার পরিমাণ বেড়ে যায়। কেন বেড়ে যায় আমি একটু পরে আসছি। ফলে দেখো, আমি দুটো ক্ষেত্রের কথা বললাম, একটা হচ্ছে ঢালযুক্ত অংশ আর একটা অবনমিত স্থান। এই দুটো জায়গায় তৈরি হওয়া মৃত্তিকার চরিত্র কি সমান হবে? নিজেরা বলো। নিশ্চয়ই হবে না। ফলে না স্যার। একদমই তাই। ফলে না স্যার। আমি এই রিলিফের মাধ্যমে কোনো জায়গায় আমি রিলিফ কিভাবে কোনো অংশের মাটির চরিত্রকে নির্ধারণ করে, রিলিফ কোনো অংশের মাটির চরিত্রকে কিভাবে কন্ট্রোল করে, সেই বিষয়টা বুঝতে পারি। আমি টাইমও বললাম যে আনডিস্টার্বড কন্ডিশনে যত আমি রাখবো সয়েলকে, তত সয়েলের মধ্যে গভীরতা সব থেকে ভালো হতে থাকবে। সুতরাং যে যে জায়গাগুলো আনডিস্টার্বড কন্ডিশনে থাকবে, সেই সেই জায়গাগুলোতে গভীরতার পরিমাণ মানে মৃত্তিকার প্রোফাইল গঠন সব থেকে ভালো হবে। ঠিক। এবার দেখো, আর একটা বিষয় আমাদের থেকে যাচ্ছে, সেটা হচ্ছে পেরেন মেটেরিয়াল। পি ফর পেরেন মেটেরিয়াল। আমরা যেটা বললাম, পেরেন মেটেরিয়াল মানে হচ্ছে মাতৃশিলাস্তর। খুব সিম্পল একটা কথা, আমরা যে সয়েলের ফরমেশনের কথা বলছি, আমি প্রথমেই তো ক্লিয়ার করে দিয়েছি যে এটা ওয়েদারিং এর ফলে হয়, এবং ওয়েদারিং হয় রকের। তাহলে এই রকটার যা ক্যারেক্টারিস্টিক, এই রকটার ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করে এই রক থেকে যে সয়েল হবে তার ক্যারেক্টারিস্টিক ডিপেন্ড করবে। ঠিক। ধরো আমি যেটা তোমাদের এক্সাম্পল দিচ্ছিলাম, যে তোমরা বাজার থেকে একটা বিট লবণের বড় অংশ কিনে নিয়ে আসলে, নিয়ে এসে সেটা গুঁড়ো করে ফেললে। যখন সেটা গুঁড়ো করবে, এই বিট লবণটা কি খেতে মিষ্টি লাগবে? না। লাগবে না তো, তার চরিত্র তো সেম থাকবে। সো এইরকম ভাবে পেরেন মেটেরিয়ালের উপর নির্ভর করে মৃত্তিকা নির্ধারিত হয়। যেমন আমি এক্সাম্পল দেবো, আমাদের ভারতবর্ষের এই পশ্চিম দিকের যে অংশ আছে, এই পশ্চিম দিকের অংশ মোটামুটি এই জায়গাটাতে, গুজরাট, রাজস্থান, এই জায়গাটাতে আমরা দেখেছি কি, এই জায়গাটাতে ব্যাসাল্ট ফ্লো করে, এই জায়গাটাতে ব্যাসাল্ট ফ্লো করে, বলছি ব্যাসাল্ট রকের মাধ্যমে ভূমিরূপ তৈরি হয়েছে, লাভা ফ্লো এর মাধ্যমে ব্যাসাল্ট রকের দ্বারা ভূমিরূপ তৈরি হয়েছে। এই ব্যাসাল্ট রক তোমরা যদি দেখো, ব্যাসাল্ট রকের কালারও একটু ব্ল্যাক টাইপের, যেটা রেল লাইনে পাতা থাকে, মানে রেল লাইনের ওই শক অ্যাবজর্বার হিসেবে ফেলা থাকে। এবং এই ব্যাসাল্ট রক থেকে আমরা দেখতে পাই ব্ল্যাক সয়েল তৈরি হচ্ছে। ঠিক, ব্যাসাল্ট রক থেকে, এবং কিছু দিকে গ্রানাইট আছে, গ্রানাইট নিস এই জাতীয় শিলা থেকে, মূলত ব্যাসাল্ট থাকার কারণে এখানে কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয়। এবং দেখো এই যে জায়গাটা আমি মার্ক করেছি এখানে, এখানেই কিন্তু প্রকৃত অর্থে ভারতবর্ষের সব থেকে বেশি কালো মৃত্তিকা দেখা যায়, এবং যেটা তুলো উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই একটা চরিত্র পেরেন মেটেরিয়ালের উপর নির্ভর করে। এবার
আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই পেরেন্ট মেটেরিয়ালের উপর নির্ভর করে আমরা ভাগ করি। সেটা কি? এই পেরেন্ট মেটেরিয়ালের উপর নির্ভর করে আর একটা যে ক্যারেক্টারিস্টিক্সে ভাগ করা হয় সেটা কি বলতো? সেটা হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে জোনাল সয়েল বা আঞ্চলিক মৃত্তিকা, আর একটা হচ্ছে অ্যাজোনাল সয়েল বা অনাঞ্চলিক মৃত্তিকা। এই জোনাল সয়েল এবং অ্যাজোনাল সয়েলের মধ্যে পার্থক্য কোথায়? বেসিক্যালি জোনাল সয়েল বলতে আমরা সেই সয়েলকেই বুঝি যে সয়েলের সাথে ওই অঞ্চলের যে মাতৃশিলাস্তর তার একটা সম্পর্ক থাকবে। জোনাল সয়েলের অর্থই হচ্ছে তাই, ওই অঞ্চলের মাতৃশিলাস্তরের সাথে তার একটা সম্পর্ক থাকতেই হবে। অন্যদিকে অ্যাজোনাল সয়েলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? অন্যদিকে অ্যাজোনাল সয়েলের ক্ষেত্রে আমরা দেখতে পাই কোন জায়গায় যে সয়েল আমরা বর্তমান দিনে দেখছি সেই সয়েলের সাথে ওই জায়গার ভূমিভাগের বা মাতৃশিলাস্তরের কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নেই। এক্সাম্পল হিসেবে আমি তোমাকে কি বলবো? ধরো একটা জিনিস চিন্তা করে, আজকে আমরা গ্যাংগেটিক প্লেনে যে সয়েলটা দেখতে পাচ্ছি অ্যালুভিয়াল সয়েল, এই গ্যাংগেটিক প্লেনের অ্যালুভিয়াল সয়েল, তোমরা তো ড্রেনেজ সিস্টেম পড়েছো, গঙ্গা নদী যেখান থেকে প্রবাহিত হয়ে আসছে স্বাভাবিকভাবে যত তার নদীর মানে ঢাল বেশি হয়েছে সেই জায়গা থেকে সে ক্ষয় করে এরকম ভাবে প্রবাহ করে নিয়ে আসছে, তো নিয়ে এসে তো সঞ্চয় করছে। ফলে হ্যাঁ স্যার। উত্তরাখণ্ড বা যে যে জায়গার শিলা সে ক্ষয় করছে সেই জায়গায় যে জাতীয় শিলা ছিল সেই জাতীয় শিলার ক্ষয়প্রাপ্ত অংশ এসে আমাদের এই হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান যে যে জায়গাতে গঙ্গার মানে আমরা নদীর সঞ্চয় দেখতে পাই সেই জায়গাতে তারা তৈরি করছে। ফলে এই অংশের মাটি আমাদের হাওড়া, হুগলি, আমি স্পেসিফিকলি যদি বলি এই অংশের মাটিকে কিন্তু আমরা অ্যাজোনাল সয়েল বলতে পারি। মূলত তাহলে এক্সাম্পল কি হবে স্যার অ্যাজোনাল সয়েলের? অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েলকে আমরা অ্যাজোনাল সয়েল হিসেবে বলতে পারি। অন্যদিকে যদি আমরা জোনাল সয়েলের এক্সাম্পল হিসেবে নিই, জোনাল সয়েলের এক্সাম্পল ডেফিনেটলি আমরা ব্ল্যাক সয়েলকে বলতে পারবো, বা রেড সয়েল, ল্যাটেরাইট সয়েল, এগুলোকে আমরা তার মধ্যে মানে অন্তর্ভুক্ত করতে পারি, তার মধ্যে ইনক্লুড করতে পারি। ক্লিয়ার এই পর্যন্ত প্রত্যেকের কাছে? আমাকে একটুখানি বলো। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইটা গেল আমাদের কন্ট্রোলিং ফ্যাক্টর। যার যা অসুবিধা হবে আমাকে বলবে। দেখো কম লোকজন আছো, খুব ভালো করে আমরা পড়াশোনাটা করতে পারবো, কারণ এই ক্লাসে একাধিক মানে অবান্তর কথাবার্তা বলার থেকে মানে অতিরিক্ত লোকজন থাকলে যে সমস্যাটা হয় সেটা এখানে হবে না। খুব অল্পজন আছো, মন দিয়ে পড়াশোনাটা করো। দেখো তোমরা ক্লাস করতে থাকো, আশা করবো কাজে লাগবে। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই পেডোজেনেসিস, বললাম না যে কিছু পদ্ধতি আছে, যে কিছু পদ্ধতির মাধ্যমে মৃত্তিকা উৎপত্তি লাভ করে। এই পদ্ধতিগুলোকে আমরা আস্তে আস্তে আলোচনা করব। ওকে, সো প্রথম পদ্ধতিটা আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি, যেটা হচ্ছে ওয়েদারিং। আমি এখানে লিখছি একটা একটা করে। পেডোজেনেসিস হচ্ছে সামগ্রিক মানে এটা ওয়েদারিং বা আবহবিকার। এরপর যে পদ্ধতিটার কথা আমি বলবো সেটা হচ্ছে লিচিং। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে লিচিং। এবার লিচিং পদ্ধতির মাধ্যমে কি হয়? লিচিং পদ্ধতি বাংলাতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে স্থানান্তরণ, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়াকে বলা হয় লিচিং। কি হয়? এটাকে ধৌত প্রক্রিয়াও তো বলে নাকি? হ্যাঁ, ধৌত প্রক্রিয়া, একদম একদম ধৌতীকরণ বা ধৌত প্রক্রিয়া, একদম। আমি লিখে দিই না, দাঁড়াও। মূলত ধরো পার্বত্য অঞ্চল আছে, এবার পার্বত্য অঞ্চলের মাথাতে সাধারণভাবে ধরো বৃষ্টিপাত হলো, মানে মাথাতে বৃষ্টিপাত হলো না, পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হলো, এবং বৃষ্টিপাতের ফলে এই অংশে যে খনিজগুলো আছে সেই খনিজগুলি বৃষ্টিপাতের জলের সাথে পাহাড়ের গা বেয়ে ক্রমশ নিচে নামতে থাকে। এটা হয় একটা। আর একটা ঘটনা ঘটে মৃত্তিকাতে। এই যদি মৃত্তিকা হয়, মৃত্তিকার ভিতর দিয়ে এই যে মৃত্তিকার ছিদ্রপথ থাকে, এই ছিদ্রপথ দিয়ে জল পার্কোলেট করে। এই যে পদ্ধতি একে বলা হয় পার্কোলেশন। মূলত তোমরা দেখবে মাটির ওপর এখনই ক্লাসের শেষে যদি চেষ্টা করো করতে পারো, বাড়ির বাইরে গিয়ে এক বোতল জল ঢেলে দাও, দেখবে জলটা আমরা বলি যা জলটা শুকিয়ে গেল, শুকিয়ে আবার কোথায় গেল? খুব অল্প পরিমাণ বাষ্পীভবন হয়, ম্যাক্সিমামটাই পার্কোলেট করে নিচে ঢুকে যায়। ফলে এই পার্বত্য অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, পার্বত্য অঞ্চল বলাটা শব্দটা ঠিক না, পাহাড়ি অঞ্চলে এখানে বৃষ্টিপাত হলো, এবার জল
পার্কোলেট করতে থাকলো। এই যে পার্কোলেট করছে জল, এর সাথে কিছু উপাদান দ্রবীভূত হয়ে ক্রমশ নিচের দিকে চলে আসে এবং মৃত্তিকার অভ্যন্তর কোন স্তরে সঞ্চিত হয়। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলা হয় লিচিং পদ্ধতি। এবং এই যে লিচিং পদ্ধতি, ঠিক আছে, মূলত কি পদ্ধতির সাথে যুক্ত? ল্যাটেরাইট মাটি তৈরির পদ্ধতির সাথে যুক্ত। ঠিক আছে, এই লিচিং পদ্ধতির আবার দুটো ভাগ আছে। মানে আমরা লিচিং পদ্ধতিতে বলছি এটাকে, এই গোটা পদ্ধতিটাকে, এটাকে আমরা দুটো সাব ব্রাঞ্চে ভাগ করতে পারি। সেগুলো কি কি খুব ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে এলুভিয়েশন, এটা খুব গুলিয়ে যায়। আর একটা হচ্ছে ইলুভিয়েশন, খুব ভালো করে বোঝো। এলুভিয়েশন মানে কি হলো স্যার? এলুভিয়েশন মানে হচ্ছে এই ওপরের স্তর থেকে, ঠিক আছে, এই ওপরের স্তর থেকে যখন নিম্নগামী হচ্ছে, ওপরের স্তর থেকে যখন উপকরণগুলো জলে দ্রবীভূত হয়ে নিম্নগামী হচ্ছে, এই নিম্নগামী হওয়াকে বলা হয় ইলুভিয়েশন। আর নিম্নগামী হয়ে এই যে স্তরটা, এই যে স্তরটা, এখানে তো সঞ্চয় ঘটবে। এবার এই স্তরের ক্ষেত্রে এটা সঞ্চয় হচ্ছে, তাহলে সঞ্চয় হওয়ার যে ঘটনাটা, সঞ্চয় যেখানে হচ্ছে, এই সঞ্চয় হওয়ার যে জায়গাটা, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে ইলুভিয়েশন। তাহলে এলু আর ইলু, এই দুটো টাইপ হচ্ছে আমাদের লিচিং পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত। মূলত ল্যাটেরাইট মাটি তৈরির সময় কি হয়? ল্যাটেরাইট মাটি তৈরির প্রক্রিয়া, আমি এক্ষুনি প্রক্রিয়ার এখানে লিখতামও এটা, আমরা ল্যাটেরাইট মাটি তৈরির প্রক্রিয়াকে বলে থাকি ল্যাটেরাইজেশন। এই যে ল্যাটেরাইজেশন প্রক্রিয়া, এখানে কি হয়? এই অঞ্চলে বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাতের সাথে সাথে যে উপকরণগুলো আছে, সমস্ত উপকরণ এক্সেপ্ট লোহা, ম্যাগনেসিয়াম, এই জাতীয় উপকরণ কিছু ছাড়া, বা নিকেল, এই জাতীয় উপকরণ ছাড়া বাকি উপকরণগুলো এরকম ভাবে ট্রান্সপোর্টেড হয়ে থাকে নিচের দিকে, যেটা তোমাদের মধ্যে কেউ একজন বললে ধৌতীকরণ, তাহলে ধুয়ে চলে আসে। এবার ধুয়ে যখন চলে আসছে তাকে বলা হচ্ছে ইলুভিয়েশন। যখন এখানে নিম্নবর্তী কোনো অংশে সঞ্চয় হচ্ছে তাকে বলা হচ্ছে ইলুভিয়েশন। এলুভিয়েশন মানে নিম্নগামী, আর ইলুভিয়েশন মানে সঞ্চয় যেটা হচ্ছে। এবং সামগ্রিকভাবে এই প্রক্রিয়াকে ল্যাটেরাইট মাটি এর কারণে তৈরি হয়, কারণ ওপরেই এই কন্টেন্ট থাকে, ফেরাস কন্টেন্ট থাকে, যেটা সূর্যালোকের প্রভাবে ক্রমশ শুকিয়ে গিয়ে রেড কালার ধারণ করে। যেহেতু লোহা আছে, লোহার বর্ণ লালচে ধরনের হয়, সেই কারণে এই মাটিকে আমরা ল্যাটেরাইট মাটি বলে থাকি এবং এই পদ্ধতিকে ল্যাটেরাইজেশন পদ্ধতি বলা হয়। মূলত এই তিনটে পদ্ধতি। আরেকটা পদ্ধতির কথা আমরা বলবো, দ্যাট ইজ হিউমিফিকেশন। হিউমিফিকেশন পদ্ধতি। সো এই হিউমিফিকেশন পদ্ধতি মানে কি? মানে কি এটা? হিউমিফিকেশন মানে হচ্ছে হিউমাস তৈরির পদ্ধতিকে হিউমিফিকেশন বলা হয়। এবং হিউমাস কি অলরেডি তোমরা কেউ জিজ্ঞাসা করলে আমি বললাম। তাহলে হিউমাস তৈরির পদ্ধতিকে আমরা হিউমিফিকেশন বলে জানি। এবং হিউমাস যখন তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন জৈব উপাদানগুলো সমন্বিত হয়ে যে মন্ড তৈরি করে, দ্যাট ইজ কল্ড হিউমাস। এখানে বিভিন্ন ধরনের উপকরণ থাকতে পারে, সেই উপকরণগুলো সামগ্রিকভাবে এর জন্ম দেয়। ক্লিয়ার? সেই উপকরণগুলো সামগ্রিকভাবে কোনো একটা পার্টিকুলার অংশে হিউমাসের জন্ম দেয়। এবং যে মাটিতে এই সব থেকে বেশি হিউমাস থাকে, ঠিক আছে, তাদেরকে অনেক সময় হিউমাস মৃত্তিকা বলে উল্লেখ করা হয়। সেই মাটিকে অনেক সময় আমরা হিউমাস বলে থাকি, মানে হিউমাস মাটিও বলা হয়। এর পরবর্তীতে আমরা সয়েলের কিছু ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলবো। বেসিক ক্যারেক্টারিস্টিক মানে কেমন ব্যাপারটা? বেসিক ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে, ধরো এই যে আমরা মৃত্তিকা পড়ছি, মৃত্তিকার ক্ষেত্রে কিছু চরিত্র আছে, মৃত্তিকার কিছু নেচার আছে, সেগুলো কি কি আমরা আলোচনা করব। মেজর কি কি ক্যারেক্টারিস্টিক্স এর কথা আমি বলবো। প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে সয়েলের টেক্সচার। দেখো সয়েল টেক্সচার কি? সয়েল টেক্সচার হচ্ছে, আমরা মৃত্তিকাতে দেখলাম যে মৃত্তিকার যে মানে ঘটছে, মৃত্তিকার যে জন্ম হচ্ছে, সেটা রক পার্টিকেল থেকে কনসলিডেটেড অংশ থেকে আনকনসলিডেটেড অংশ হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ধরনের যে উপকরণ আছে সেগুলো বারবার ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আবহ বিকৃত হচ্ছে, তারপর মৃত্তিকা তৈরি হচ্ছে। এবার এই যে সয়েল, তাহলে কোন সয়েলের ক্ষেত্রে আমরা যে কণাগুলো পাচ্ছি, এই কণা বা এই গ্র্যানিউল গুলো, এগুলো খুব বেশি
মোটা হতে পারে, ভারী হতে পারে, বা খুব হালকা, খুব সূক্ষ্ম হতে পারে, তাই তো? তাহলে মৃত্তিকার ক্ষেত্রে মূলত আমরা সয়েলের যে টেক্সচার বলবো, অর্থাৎ এই সয়েল গঠনকারী উপাদানগুলো কেমন, তারা খুব মোটা, মোটা মিনস এখানে আমি বলতে চাইছি তাদের সাইজ, গ্র্যানুলার সাইজ কি তাদের বড়, নাকি গ্র্যানুলার সাইজ তাদের খুব ছোট, এর উপর ভিত্তি করে আমরা এটা বলে থাকি। এই বিষয়টাকে বলা হয় সয়েলের টেক্সচার, মানে পার্টিকেল সাইজ। মোট কথা হচ্ছে সয়েল টেক্সচার বেসড অন পার্টিকেল সাইজ। যেমন ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, এর ক্ষেত্রে যদি আমরা স্যান্ডি সয়েলকে দেখি, তাহলে স্যান্ডি সয়েল অর্থাৎ বালি কণা, তুমি হাতে নিয়ে দেখবে, যেটাকে আমরা সহজ বাংলায় বলি চোখে যদি বালি পড়ে যায় কড়কড় করে বা কচকচ করে, মানেটা কি? তার সাইজটা কিন্তু অনেকটা বড়। কিন্তু তোমরা চিন্তা করো, যদি আমি, যেমন ধরো মাটি, অনেকেই তোমরা খড়ি মাটি বা যে মাটি দিয়ে ওই আলপনা দেওয়া হয় সেটা কোনোদিন হাতে নিয়েছো, বা গঙ্গা মাটি, এগুলো কোনোদিন হাতে নিয়েছো কেউ? হ্যাঁ পাউডার, স্যার। পাউডার তো হাতে নিয়েছো, তাহলে পুরো পাউডারের মতো ফিল হয়। পাউডার যেমন মসৃণ, কিছু বোঝা যায় না, সেরকম ফিল হয়। বা আমরা বাইরে বেরোলে আমাদের প্রত্যেকের মোবাইল ফোনটাতে যদি দেখি, তার যে স্ক্রিনটা আছে সেখানে অসংখ্য ধুলো জমে গেছে, সেগুলো কিন্তু হাতে কড়কড় করে না বা হাতে অনুভব হয় না, কিন্তু জাস্ট দেখতে পাই। তাহলে সেটা হয় খুব হালকা, তাকে বলা হয় ফাইন টেক্সচার। আমি যদি অ্যালুভিয়াল সয়েলের কথা বলি, দ্যাট ইজ ফাইন টেক্সচার। তাহলে ধুলোটাও কি মাটি? কোনটা কোনটা? এই ফোনের উপরে যে ধুলো কণাটা জমে ওগুলো হ্যাঁ, মাটির? হ্যাঁ, একদমই তাই। আরে মাটি যখন আমরা সেটা ওয়াটার কন্টেন্ট তাতে থাকে, তখন সেগুলো বাতাসে ওড়ে না, ঠিক আছে? ধুলো মানে কি? ধুলো মানে তো আর কিছু না, তারা তো ওই কোনো না কোনো যে অংশ মাটি, তারই তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ধুলো আর মাটির মধ্যে অ্যাজ সাচ ডিফারেন্স কিছু নেই। তাহলে সেটা হচ্ছে খুব ফাইন গ্রেনড। এবার ধরো যে বালি, দেখবে আবার বালির ক্ষেত্রে আমি তোমাদের আর একটা কথা বলি, তোমরা মোটামুটি যদি ওই বাড়ি তৈরির বালি দেখো, দেখবে একটা বালি হয় প্লাস্টার করার জন্য, মোটা বালি বলা হয় তাকে, আর একটা খুব বালি হয় মিহি বালি, ঠিক আছে? হ্যাঁ এইটা, স্যার। এটা মানে বিভিন্ন ইটের সাথে গাঁথার জন্য, সিমেন্টের মিক্সচারের জন্য এক ধরনের বালি ব্যবহার করে রাজমিস্ত্রিরা, আবার প্লাস্টারের জন্য, মেঝে তৈরির জন্য ভিন্ন ভিন্ন বালি ব্যবহার করে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে পার্টিকেল সাইজ। তো মৃত্তিকার ক্ষেত্রে মূলত আমরা তিন ধরনের পার্টিকেল সাইজ পাই। একটা হচ্ছে মিডিয়েট পার্টিকেল সাইজ বা মধ্যম মানের, একটা হচ্ছে ফাইন, আর একটা হচ্ছে কোর্স, মানে হচ্ছে যেটা একেবারে বালি মৃত্তিকা, যেটা তার উপাদানের উপর ভিত্তি করে। এবং মূলত এই যে তিনটে উপাদান, এই তিনটে উপাদানকে আমরা তিনটে নামে ডাকি: স্যান্ড, সিল্ট আর ক্লে। মূলত এই তিনটে উপাদানের ভিত্তিতে মাটির চরিত্র নির্ধারিত হয়: স্যান্ড, সিল্ট আর ক্লে। ক্লে মানে কাদা মাটি, সিল্ট মানে হচ্ছে পলি সমৃদ্ধ মাটি যেটা, এবং স্যান্ড মানে হচ্ছে বালি মাটি। এবার ধরো এই তিনটের পরিমাণ যেমন হবে কোনো মাটির ক্ষেত্রে, তেমন আমরা সেই মাটির চরিত্র পাবো। ধরো কোনো মাটিতে যদি স্যান্ডের পরিমাণ বেশি হয়, তাকে বেলে মাটি বলবো। যেমন ধরো বেলে দোআঁশ আমরা বলে থাকি না, এই ধরনের মাটি। লোম মাটি, লোম মানে হচ্ছে দোআঁশ মাটি। এবার বেলে মাটি থাকলে কি হয়, বেলে মাটির ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে জল মোটামুটি ধরে রাখতে পারে, কিন্তু এঁটেল মাটি হলে জল এত ধরে রাখে গাছের গোড়া পচে যেতে পারে। ফলে এঁটেল মাটিতে আমরা ধান বা যেগুলো অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে চাষ হয় ফসল, সেই রকম ফসল ছাড়া কিন্তু খুব একটা আমরা দেখতে পাই না, মানে চাষ হওয়াটা ভালো হয় না। অন্যদিকে তুমি বেলে মাটিতে দেখো বিভিন্ন শাকসবজি, হ্যাঁ, আলু, এগুলো বেলে মাটিতে ভালো চাষ হয়। সিম্পল, জাস্ট লজিকের উপর বেস করে আমাদেরকে পড়তে হবে, শুধু শুধু বোকার মতো আমরা মুখস্থ করবো না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে সয়েলের টেক্সচার, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সয়েলের স্ট্রাকচার, 2 নাম্বার। সয়েলের স্ট্রাকচার বিষয়টা কি? সয়েলের স্ট্রাকচার বিষয়টা হচ্ছে, মানে এই যে আমি কণাগুলোর কথা বললাম, সেই কণাগুলো কিভাবে সজ্জিত আছে, এটা অবশ্যই মাইক্রোস্কোপিক। এটা আমরা একটা মাটিকে দেখে আমরা তো এটা বুঝতে পারবো না তার কণাগুলো কিভাবে আছে কোন একটা মৃত্তিকাযুক্ত অঞ্চলে। এটা মাইক্রোস্কোপিক হয়, শুধু একটুখানি জেনে রাখো। এবং এর স্ট্রাকচার কেমন হয়? ধরো প্লেটি স্ট্রাকচার হতে পারে। ধরো আমি কম্পোনেন্টের কথা বলছি, একটা পার্টিকুলার কম্পোনেন্ট এরকম ভাবে একটা প্লেটের মতো দেখতে, এটা হতে পারে। তারপর এটা কিউব স্ট্রাকচার হতে পারে।
প্রমিনেন্টলি, মানে এরকম তো আমি যেমন আঁকছি এত সুন্দর কিউব হয় না, মোটামুটি হয়, ঠিক আছে। আবার গ্র্যানুলার স্ট্রাকচার হতে পারে, মানে একটা গ্রেন যেমন হয় এরকম গ্র্যানুলার স্ট্রাকচার হতে পারে। আবার এটা কলামার স্ট্রাকচার হতে পারে, যেমন কলাম হয় একটা কলামের মতো, এরকম বিভিন্ন স্ট্রাকচার হতে পারে। জাস্ট এটা জেনে রাখা যে সয়েল স্ট্রাকচার জিনিসটা কি। কারণ দেখো ডাব্লিউবিসিএস এ বা মিসলেনিয়াসেও যদি হয় এইরকম প্রশ্ন দেবে না যে এর সম্পর্কে ডিটেলসে আলোচনা করো, কারণ এগুলো অনার্স লেভেলের জিনিস। কিন্তু যেহেতু গ্র্যাজুয়েট লেভেল লিখলাম, এবং তোমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এখন কোয়েশ্চেনের লেভেল বাড়ছে, তো সয়েল স্ট্রাকচার কিসের সাথে যুক্ত, বিষয়টা কি, জাস্ট এইটুখানি জেনে রাখো। এরকম বিভিন্ন রকম হয়। আবার কিছু হয় মানে স্ট্রাকচার লেস, তাকে বলা হয় স্ট্রাকচারলেস, এরকম হতে পারে। সয়েল স্ট্রাকচার গেল, টেক্সচার গেল। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, সয়েল স্ট্রাকচারটা ওটা মানে পার্টিকুলার স্ট্রাকচার, তাই তো? সয়েল, হ্যাঁ পার্টিকেলের স্ট্রাকচার। আমি সেই জন্যই মাইক্রোস্কোপিক বললাম, কারণ পার্টিকেল তো আমরা বুঝতেই পারবো না, বলো না। ওকে স্যার। এরপর হচ্ছে সয়েলের পিএইচ, অর্থাৎ সয়েলের মধ্যে অ্যাসিডিটির পরিমাণ আছে বেশি, সেটা নিউট্রাল নাকি অ্যালকালিনিটির পরিমাণ বেশি। এবং এটা মূলত একটা স্কেল ব্যবহার করা হয়, নর্মালি যে স্কেল আমরা ব্যবহার করি, যার মাঝখানে নিউট্রাল পয়েন্টে আছে 7, এটা যদি 7-এর কম হয় তাহলে সেই মাটিকে আমরা বলবো অ্যাসিডিক সয়েল, এবং যদি এর পরিমাণ বেশি হয় 14 পর্যন্ত আছে, তাহলে এটা যখন বেশি মাত্রায় হয় তখন তাকে আমরা বলি অ্যালকালাইন সয়েল। দেখবে জমিতে কিছু কিছু সময়তে চুন অ্যাপ্লাই করা হয়, কেন? হয়তো সেই মাটিটা কোনো কারণে অ্যাসিডিক হয়ে গেছে, সেই অ্যাসিডিক সয়েলকে চেঞ্জ করার জন্য চুন ব্যবহার করা হয়। আবার এটা মনে রাখবে, একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করে যে কোন মাটি চাষের জন্য সব থেকে ভালো। মোটামুটি 6 থেকে 7 এই মাত্রা পিএইচ এর ভ্যালু যদি এইটা হয় তাহলে সেই মাটি চাষ করা সব থেকে ভালো, ঠিক আছে, মানে সেই মাটিতে চাষ সব থেকে ভালো হয়। আর দুটো বিষয় আমি বলবো আজকের ক্লাসে, এই পর্যন্ত প্রত্যেকের কাছে বোঝা গেছে? তোমাকে একটুখানি বলো। হ্যাঁ স্যার। স্যার ওকে, এরপর যেটা আমরা বলবো সেটা হচ্ছে সয়েল পোরোসিটি। সয়েল পোরোসিটি মানে কি? অর্থাৎ দেখো সয়েলের মধ্যে যে কণাগুলো আছে, আমরা তো টেক্সচার পড়লাম, সেই কণাগুলো কতটা ঘন সন্নিবদ্ধ অবস্থায় আছে। যদি খুব কনজেস্টেড হয়, সয়েলের ভেতরকার গঠন যদি খুব টাইট হয়, তাহলে সয়েলের পোরোসিটি বেশি হয় না। পোরোসিটি মানে কি? পোরোসিটি মানে হচ্ছে সছিদ্রতা। পোরোসিটি মানে হচ্ছে সছিদ্রতা, অর্থাৎ সেই মাটি দিয়ে ইনফিল্ট্রেশন বেশি হয় না, সেই মাটি দিয়ে ইনফিল্ট্রেশন বেশি হয় না, ফলে সেই মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি। যেমন ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েলে কিন্তু জল ধারণ ক্ষমতা বেশি। এঁটেল মাটি জল ধারণ ক্ষমতা বেশি, সেই কারণে চটচট করে। জল ধারণ ক্ষমতা মানে জলীয় বাষ্পটাকে ধরে রাখতে পারে। বেলে মাটি, বেলে মাটিতে জল ঢালো নিচে চলে যাবে, পোরোসিটি বেশি, ফলে সেই মাটিতে জল ধারণ ক্ষমতা কম, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বেশি, অর্থাৎ অনুশ্রাবণ পদ্ধতিতে জল ক্রমশ মাটির নিচে চলে যায়, জল ধারণ ক্ষমতা কম। তোমরা তো ভাবর অঞ্চল পড়েছো, ভাবর অঞ্চলে দেখেছো যে ভাবর অঞ্চলে আনকনসলিডেটেড রক মেটেরিয়াল গুলো গঠিত হয় বলে, ভারী আকৃতির মেটেরিয়াল গুলো থাকে বলে সেই জায়গাতে কিন্তু নদী শুকিয়ে যায়, অর্থাৎ শুষ্ক নদী উপত্যকা দেখা যায়। ঠিক আবার সেটা তরাই অঞ্চলে গিয়ে দেখেছি আমরা কি, যে তরাই অঞ্চলে সেটা রিএমার্জ করে, পুনর্বার নদীগুলোকে দেখা যায়। এই হচ্ছে সয়েলের পোরোসিটি, এই হচ্ছে মেজর ক্যারেক্টারিস্টিক্স। এর সাথে আরেকটা জিনিস কি, এর সাথে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, 5 নম্বর হিসাবে আমরা বলবো, দ্যাট ইজ সয়েল এয়ার। দেখো সয়েল এয়ার বিষয়টা কি, ওই যে আমি বললাম যে মৃত্তিকার গঠনে যদি মৃত্তিকা খুব টাইট হয়ে থাকে তাহলে তার পোরোসিটি কম হয়, এবং মৃত্তিকার মধ্যে বায়ু চলাচলটা কিন্তু খুব কম হয়। মৃত্তিকার মধ্যে বায়ু চলাচল কম হলে সেটা কিন্তু চাষবাসের জন্য উপযুক্ত নয়, প্রাণীদের বেঁচে থাকার জন্যও উপযুক্ত নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যদি মৃত্তিকার মধ্যে টাইটনেস বেশি হয়ে যায়, তোমরা বাড়িতে টুকটাক কেউ হয়তো গাছ চাষ কোনোদিন করেছো, দেখবে আমরা বলি যে কিছুদিন অন্তর অন্তর মাটিটাকে একটুখানি খুঁড়ে আলগা করে দিতে। ফুল গাছ আমরা তো চাষ হ্যাঁ। অনেকেই করি। এইটার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি যদি মাটিটাকে আলগা না করো, রেগুলার ধরো জল দিচ্ছ, তাহলে মাটিটা টাইট হয়ে যায়, এবং টাইট হয়ে গেলে মাটিটাতে বায়ু চলাচল ভালো হয় না। যে মাইক্রো অর্গানিজমস গুলো মাটিতে আছে
সেই মাইক্রো অর্গানিজমস গুলো তো গাছের জন্য উপযোগী, তারা বাঁচতে পারে না, ফলে ওই অঞ্চলের মাটিতে ভালো চাষ হয় না। মাটিতে চাপ বেশি হয়ে গেলে এই ঘটনাটা ঘটে। সেই কারণে মাটিকে আলগা করতে হয়, মাটিকে হালকা করতে হয়। অর্থাৎ মৃত্তিকাস্থিত বায়ু যত বেশি চলাচল করবে, তত আমরা সেই জায়গাতে কি পাবো, তত আমরা সেই জায়গাতে ভালো উৎপাদন পাবো, মাটির চরিত্র ভালো থাকবে, মাটির উৎপাদনশীলতা বেশি হবে। ঠিক বোঝা গেছে প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। ব্যাস, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শুধু এইটুকুনি তোমরা যা লিখলে এটা একটু দেখে এসো, পরের দিন ভারতের মৃত্তিকা পড়তে গিয়ে আমরা এই কথাগুলোরই রিপিটেশন করব। মানে ধরো কোনো মাটির ক্ষেত্রে আমি ক্যারেক্টারিস্টিক বলছি, দেখবে কোনো মাটিতে আমি বলবো যে এই মাটির পোরোসিটি বেশি হওয়ার কারণে এই মাটিতে অমুক আছে, সেই জন্য এই মাটিতে এমন চাষ হয়। ফলে আর মুখস্থ করতে হবে না বোকার মতো যে কোন মাটিতে কি চাষ হয়, কোথায় কোন মাটি দেখা যায়, তার কন্ট্রোলিং ফ্যাক্টর দেখে নিয়েছো, বৃষ্টিপাত, ক্লাইমেট, হ্যাঁ, ফিজিওগ্রাফি, তারপর রক সিস্টেম, কোথায় কি ধরনের শিলাস্তর আছে সেটা আমরা যদি জানি, তাহলে তার উপর ভিত্তি করে এগুলো আলোচনা করতে পারবো। ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, আশা করবো প্রত্যেকে তোমরা নোট ডাউন করেছো, এবং নোট ডাউন অংশটা প্লিজ তোমরা পড়ো, যার কাছে যা বই আছে ইনিশিয়াল স্টেজে সেটাই পড়ো। এমিনেন্সের নোট থাকলে এমিনেন্সের নোট পড়ো, বাট পড়ো, কিছু একটা পড়ো। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ, Thank you, থ্যাংক ইউ, গুড নাইট, থ্যাংক ইউ স্যার। গুড Good নাইট night. স্যার। গুড নাইট।